প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত বর্ণমালা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সেলিনা আক্তার। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। শিক্ষার্থীরা, আমরা কিন্তু গত কয়েকটা ক্লাসে কাঠামোবদ্ধ প্রশ্ন করিয়েছিলাম। আমি আজকেও তোমাদেরকে কাঠামোবদ্ধ প্রশ্ন করব। তাহলে আসো আমরা আমাদের প্রশ্নে চলে যাই। দেখো, এখানে আমরা 12 নং প্রশ্নে কি বলেছে, রাজধানীর আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বর নিচে দেয়া হলো। এখানে কিছু শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেয়া আছে। তাহলে আসো আমরা দেখি কে কত নম্বর করে পেয়েছে। 63, 62, 75, 73, 75, 74, 75, 68, 65, 70, 75, 66, 65 এবং 69। এখানে অনেকগুলো নম্বর দেয়া আছে এবং কয়েকজন শিক্ষার্থীর নম্বর দেয়া আছে। এখন ক নঙে আমাদের প্রশ্ন করা হয়েছে যে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তাহলে আসো দেখো, উদ্দীপকে যতটা নম্বর দেয়া আছে ততজন শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে। তাহলে আমরা একটু গুণে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে আমাদের শিক্ষার্থী কতজন? 14 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আচ্ছা, এবার আসি আমরা খ নঙে। খ নঙে বলা হয়েছে উক্ত তথ্যগুলোর সর্বনিম্ন ও সর্বোচ্চ নম্বর কত। তার মানে আমাদের উদ্দীপকে যে কতগুলো নম্বর দেওয়া আছে, এখানে সর্বোচ্চ কত পেয়েছে এবং সর্বনিম্ন কত পেয়েছে। তাহলে আমরা লিখব উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই সর্বনিম্ন নম্বর, সর্বনিম্ন নম্বর। আসলে আমরা এখানে একটু দেখি। দেখো, এখানে সর্বনিম্ন নম্বর দেওয়া আছে কত, তোমরা একটু খেয়াল করে দেখো। আমাদের সর্বনিম্ন নম্বর কিন্তু 62। তাহলে আমরা সর্বনিম্ন নম্বর কত লিখব? 62। আর সর্বোচ্চ নম্বর, সর্বোচ্চ নম্বর এখানে আসো আমরা আবার একটু দেখি। দেখো, 63, 62, 75, 73, 75, 74, 75, 68, 65, 70, 75, 66, 65 এবং 69। তাহলে আমরা সর্বোচ্চ কত পেয়েছি? আমরা কিন্তু 75টাই সর্বোচ্চ পেয়েছি, এর উপরে কেউ যায়নি। তাহলে সর্বোচ্চ নম্বর হচ্ছে কত? 75। এরপরে দেখো গণংটা, দেখো এটা আমরা একেবারেই নতুন, তোমরা আগে এই ধরনের কখনোই করো নাই সমাধান, যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরগুলোকে ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করো। আমি আগে তোমাদেরকে ট্যালি চিহ্নটা কী সেটা বুঝাচ্ছি। আমরা যখন কোনো উপাত্ত বিশ্লেষণ করতে যাই বা উপাত্তকে সারণী আকারে প্রকাশ করতে যাই, যেমন ধরো এখানে 5 বা 3 বা 2, এখানে আমি সংখ্যা, এটাকে আমি কি করলাম? সংখ্যায় প্রকাশ করলাম। কিন্তু এটাকেই আরেকটা চিহ্ন আছে যেটাকে গাণিতিকের ভাষায় ট্যালি চিহ্ন হিসেবে অভিহিত করা হয়। যদি আমি দেখো 2 দেই, তাহলে এই 1, 2, এই যে একটা দাগ, একটা লম্বা একটা দাগ, এটাই হচ্ছে মূলত ট্যালি চিহ্ন। ঠিক আছে, তাহলে যখন আমি 2 লিখবো আমি কয়টা দাগ দিব? 2টা। যখন আমি 3 লিখব তখন আমরা কয়টা দাগ দিব? 3টা। এবং 3টায় কী হবে? একবারে খাড়াখাড়িভাবে দিতে হবে। কিন্তু যখন আমি 5 লিখব তখন আমি কিভাবে দিব? তখন আমি দিব 1, 2, 3, 4 এবং একটা দাগ বসবে আড়াআড়ি। 5 নম্বর যে দাগটা থাকবে সেটা দিতে হবে আড়াআড়ি। এবং ট্যালি চিহ্ন যদি বলি, তাহলে এই যে চিহ্নটা, এই যে চিত্রটা, এটাই আমাদের চোখে কি হবে? ভেসে উঠবে যে এটাই হচ্ছে ট্যালি চিহ্নের গাণিতিক রূপ যেটা, সেটা। তাহলে আমাদের গ নং প্রশ্নে বলেছে যে শিক্ষার্থীদের যে প্রাপ্ত নম্বরগুলো আছে, এই প্রাপ্ত নম্বরগুলোকে ট্যালি চিহ্নের মাধ্যমে
প্রকাশ করো। দেখো শিক্ষার্থীরা, আমরা যখন এই ট্যালির অঙ্কগুলো করতে যাব আমাদের এমন একটা ছক করে নিতে হবে এবং সেখানে এই প্রাপ্ত যে নম্বরগুলো পেয়েছে সেগুলো আমি লিখেছি, ছোট থেকে আস্তে আস্তে বড় করে লিখেছি। এরপর থাকবে ট্যালির চিহ্ন, এরপর থাকবে শিক্ষার্থীর সংখ্যা। কারণ অনেক সময় দেখা যায় যে একই সংখ্যা একই নম্বর কয়েকজন শিক্ষার্থী পেয়ে থাকে। তাহলে আসো এখানে ৬২, আমাদের সর্বনিম্ন নম্বর কত ছিল? ৬২। আমরা এখানে এই যে দেখো ৬২ কয়টা পেয়েছি? একটা পেয়েছি, একটা দাগ দিলাম। এরপর আমরা একটু খুঁজে দেখি যে এখানে কিন্তু আর কোনো ৬২ নেই, তাহলে আমাদের শিক্ষার্থীর সংখ্যা কতজন? একজন। এরপর আছে কত? ৬৩। দেখো ৬৩ আমরা একটা পেয়েছি, একটা দাগ দিলাম। এরপর দেখো আর কিন্তু ৬৩ নেই, এখানেও আমাদের শিক্ষার্থীর সংখ্যা কতজন? একজন। এরপর আসি আমরা ৬৫। যদি আমরা ৬৫তে যাই, দেখো ১ ২, তাহলে আমরা ৬৫ কয়টা পেয়েছি? ২টা পেয়েছি। আমরা টালি চিহ্ন কীভাবে দিব? এই ২টা দিব এবং এখানে কত লিখব? ২। এরপরে আছে কত? ৬৬। এখানে ১ আর নেই, তাহলে আমরা ৬৬-র ঘরে একটা ১ টালি চিহ্ন দিব এবং এখানে লিখব ১। এরপর আছে কত? ৬৮ আমরা এখানে পেয়েছি ১, তাহলে কি লিখব? একটা টালি চিহ্ন দিয়ে এখানে দিব ১। এরপরে ৬৯ আমরা একটাই পেয়েছি, তাহলে ১, এখানেও ১। এরপরে ৭০ দেখো ৭০ কয়টা? একটা, তাহলে আমরা কি করব? ৭০-এর ঘরেও একটা টালি চিহ্ন দিয়ে এখানে লিখব ১। এরপর আছে কত? ৭৩ আমরা কয়টা পেয়েছি? একটা, ১ ১। এরপরে কত আছে? ৭৪ আমরা কয়টা পেয়েছি? একটা পেয়েছি, তাহলে এখানেও একটা দাগ দিয়ে এখানে লিখব কত? ১। এরপর আছে কত? ৭৫। দেখো আমাদের কিন্তু ৭৫ সংখ্যা বেশি, তাহলে আমরা কয়টা পেলাম? দেখো ১ ২ ৩ ৪। আমরা ৭৫ কয়টা পেয়েছি? ৪টা, ১ ২ ৩ ৪। আমরা এখানে কত লিখব? ৪ লিখব। এবার যদি আমরা যোগ করি, দেখো ১ আর ১ ২, ২ আর ২ ৪, ৪ আর ১ ৫, ৬ ৭ ৮ ৯ ১০, ১০ আর ৪ কত হয়? ১৪। তাহলে দেখো আমাদের এই ট্যালিতে যতগুলো সংখ্যা ছিল আমরা কিন্তু পেয়েছি, সেখানে কতজন শিক্ষার্থী ছিল? ১৪ জন শিক্ষার্থী ছিল এবং আমাদের যে সারণীটা আমরা করেছি সেখানেও কিন্তু আমরা ১৪ পেয়ে গিয়েছি। তার মানে আমাদের যে সমাধানটা করেছি এটা সঠিক আছে। আসলে এর পরের সমস্যায় আমরা চলে যাই। শিক্ষার্থীরা এবার দেখো আমরা পরের সমস্যাটা চলে যাচ্ছি। মশিউর সাহেব দৈনিক ৪৮০ মিনিট কাজ করেন। ক নং প্রশ্নে বলেছে যে তিনি প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করেন। আমাদের কিন্তু উদ্দীপকে মিনিট দেওয়া আছে কিন্তু চেয়েছে ঘন্টা, তাহলে আমরা আগে কি করব? আমরা আগে মিনিটটাকে ঘন্টায় রূপান্তর করে নিব। তাহলে কি লিখব? আমরা জানি ৬০ মিনিট সমান ১ ঘন্টা। সুতরাং ৪৮০ মিনিট সমান, আমরা কি করব? দেখো ৪৮০-কে ৬০ দিয়ে ভাগ করব ঘন্টা। আমরা যদি এখানে একটু রাফ করি, দেখো ৬০-কে যদি আমরা ৪৮০ দিয়ে ভাগ করি, মনে মনে দেখো দুইটাতেই শূন্য আছে, আমরা যদি শূন্যটা বাদ দিয়ে দিই এখানে থাকবে ৬, এখানে থাকবে ৮, ৪৮। তাহলে আমরা যদি ৬ নামতে ৪৮ পর্যন্ত পড়ি তাহলে কি হয়? ৬ আটা ৪৮, ৬ আটা ৪৮, আর এই শূন্যটা আমি বসিয়ে দিলাম। তাহলে আমরা কত ঘন্টা পেয়েছি? ৮ ঘন্টা। আচ্ছা, এখন তার মানে মশিউর সাহেব প্রতিদিন ৮ ঘন্টা কাজ করেন। এখন প্রশ্ন বলেছে যে তিনি সপ্তাহে কত ঘন্টা কাজ করেন। তাহলে লিখব আবার ১ সপ্তাহ সমান কত দিন? ৭ দিন। তাহলে আমরা কি লিখব? তিনি ১ দিনে কাজ করেন
কত ঘন্টা? 8 ঘন্টা। সুতরাং তিনি 7 দিনে কাজ করেন বলো দেখি আমরা এটা কি করব? আমরা কিন্তু এটা গুণ করব। কেন গুণ করব? যে 1 ছিল, বেশি চেয়েছে, তাহলে আমরা কি লিখব? 8 গুণ 7 ঘন্টা। 7 8 কত হয়? 7 8 56। উত্তর, তিনি 56 ঘন্টা কাজ করেন। আসলে আমরা খ নঙে চলে যাই। খ নঙে বলেছে যে তিনি জানুয়ারি মাসে কত ঘন্টা কাজ করেন। তাহলে আমরা কিন্তু তিনি একদিনে কত ঘন্টা কাজ করেন সেটা কিন্তু আমরা ক নঙে পেয়েছিলাম। আর আমরা আরেকটা জানি যে জানুয়ারি মাস, আমরা সাধারণত জানি যে 1 মাস সমান 30 দিন, কিন্তু ইংরেজি বছরের কিছু মাস আছে 31 দিনের, কিছু মাস আছে আবার 30 দিনের। তাহলে আমরা জানি কি জানুয়ারি মাস সমান 31 দিন। তাহলে আসো আমরা আগে লিখি নেই যে ক নং হতে পাই, ক নং হতে পাই তিনি একদিনে কাজ করেন। তিনি এক দিনে কাজ করেন কত ঘন্টা? 8 ঘন্টা। আর আমরা জানি জানুয়ারি মাস সমান, জানুয়ারি মাস সমান কত দিন? 31 দিন। তাহলে আমরা আসো আবার লিখি যে তিনি একদিনে কাজ করেন। তিনি একদিনে কাজ করেন কত ঘন্টা? 8 ঘন্টা। সুতরাং তিনি 31 দিনে কাজ করেন। এটাও আমরা কি করব? এটাও আমরা গুণ করব। যদি আমি গুণ করি, দেখো আমরা কি দিয়ে গুণ করব? 31 গুণ 8 ঘন্টা। দেখো আমরা যদি গুণ করি, 8কে 8 3 8 24, তাহলে আমরা কত ঘন্টা পেয়েছি? 248 ঘন্টা। তাহলে উত্তর কি লিখবো? উত্তর 248 ঘন্টা কাজ করেন। শিক্ষার্থীরা, আজকে আমরা এই 2টা প্রশ্নের সমাধান করালাম। তোমরা এগুলো বাসায় বেশি বেশি করে সমাধান করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ।